এবং তারা ইলেকশন দিবে না। ইলেকশন দিব আমরা? আমরা কি খালি ইলেকশনের জন্য আন্দোলন করছি, জীবন দিছি? তোরা কয়জন জীবন দিচ্ছ? তোমরা বাবারা 158 জন সমন্বয়কারী কয়জন জীবন দিছো বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একজনের জীবন দাও নাই তোমরা, বরং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জীবন দিছে, রক্ত সব দিছে। বিএনপির 422 জন জীবন দিছে, তোমরা তো জীবন দাও না। জীবন না দিয়ে তো মন্ত্রী হইছো, নেতা হইছো, সব লুটে নিতেছ। 2 পয়সার ক্ষমতা আছে না, এখন 2 কোটি টাকার মালিক হইছো তোমরা। এখন এরোপ্লেনে দাও 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকা খরচ করে আসো গিয়া হেলিকপ্টার দিয়া। বয়স হয়েছে না, নাক টিপলে দুধ বাড়িব, ওইতে তো পারবা। 14 পুরুষের কাছে আমার দাদা মন্ত্রী আছে, যে উপদেষ্টা আছে, যেটা দেশে জানি না বিএনপি বুঝবে কিনা, তবে আমার যেন মনে হয় বিএনপির চোখও খুলতেছে। আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম, আমার অন্তর পুড়ে যাচ্ছে। প্রত্যেক দিন বিএনপি কে এই মাইক ধরে ধরে ইউটিউবে গালাগালি করে এই জামাতের ছেলেগুলা সবাই। আর কি করে? 2-1টা ছেলে আছে একটু মলম লাগায় দেয়, কি তারেক রহমান সাহেব কুব্বা। তারেক রহমান সাহেব বিএনপি কে সামলাইতে পারতেছে না। আর বিএনপি সব খারাপ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খারাপ, মেজর হাফিজ বীর বিক্রম খারাপ, বিএনপির সমস্ত মুক্তিযোদ্ধারা খারাপ, রিজভী খারাপ, দুদু খারাপ, সব মুক্তিযুদ্ধের পক্ষের জয়নাল আবদিন খারাপ, মির্জা আব্বাস খারাপ, ফজলুর রহমান তো দুজকেই চলে যাবে। শুধু ভালো হইল কে? ভালো হইল তারেক রহমান, উনি সবকে সামলাইতে পারতেছেন না। মুনাফেকের বাচ্চারা, তারা হলো মুনাফেকের বাচ্চা। এত যদি বাপের বেটা হও, এখন তো সেক্রেটারিয়েট দখল করে রাখছে তোমরা। আমি আজকে বলবো, আমি সব খবর নিছি, আজকে আগেই নিছি। সেক্রেটারিয়েটের প্রত্যেকটা উপদেষ্টার অফিসে, সেক্রেটারির অফিসে, এডিশনাল সেক্রেটারির অফিসে তারাই আমাদেরকে বলে ঘেরাও করে বসে আছে শিবিরের ছেলেরা অথবা জামাতের যুবক ছেলেরা। সব কাজ তারা করে, উপদেষ্টাদেরকে দিয়ে শুধু দস্তখত করতে হয়। বড় অ্যালার্মিং বাংলাদেশের জন্য। আমি এখন এই মুহূর্তে দাবি করছি, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি দেশের একজন দেশপ্রেমিক সিনিয়র আইনজীবী হিসাবে আমি দাওয়াত করছি। আমি বিএনপির শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আজকে দাবি করছি, সচিবালয়ে যারা জামাত শিবিরের ছদ্মবেশী কর্মী আছে, যারা কলমে সমস্ত মন্ত্রণালয় চালাচ্ছে, তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া। তা নাহলে সচিবালয়টা পর্যন্ত এখন জামাতের গ্রাম হয়ে গেছে। আমি এই কথাগুলা বলতে বাধ্য হইতেছি। এত বড় অপরাধ তারা দেশের উপরে করছে। তারা কি বিপ্লব, জামাত বিপ্লব করছে? হ্যাঁ, সার্জিস আলমের মতো একটা ছেলে বলছে ব্যানগার্ড ছিল তারা। 158 জনের মধ্যে 122 জন ছিল তারা নাকি কি সমন্বয়। একটা সময় আসবে, 2টা শব্দ সবচেয়ে ঘৃণিত হবে এই দেশে। 1 সমন্বয়, 2 সংস্কার। 2টা ঘৃণিত শব্দ হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ট্রিট হবে। আমি আজকে খুব ক্লিয়ারলি বলি, সেই সংস্কারের কথা বলে সংস্কার অনন্তকাল তারা ক্ষমতায় থাকতে চায়। আমি জানি না ইউনূস সাহেব কি করেন, তাকে আমি মাথার উপরে রেখে কথাটা বলতে চাই, এখনো রাখতে চাই মাথার উপরে। এখন আমি বিশ্বাস করতে চাই যে ইউনূস সাহেব এইসব ব্যাপারের সঙ্গে যুক্ত না, অধ্যাপক মোহাম্মদ। কিন্তু তার কি বললেন, কি প্রেস সচিব, ওইগুলো কি করবো? বাপদাদার নাম নাই, সান মল্লের বিয়ে ইয়া দেখি প্রেস সচিব। ওই যদি রাজনীতি করতে হয়, চাকরি ছাড়িয়ে দিয়ে রাজনীতি করেন বাপের বেটা হইলে। আর তা নইলে আমরা বুঝবো ইউনূস সাহেবকে ছোট করা হচ্ছে না। শুধু ইউনূস সাহেব যে তাকে সেট করতেছে না চাকরি থেকে, তাহলে ইউনূস সাহেব এটার উপরে তার কথায় চলে, উনি চাকরের কথায় চলে, ওই যে চাকরের কথায় চলে। আমি তাই আজকে আপনাদেরকে, আমি আজকে খুব একটু হয়ে গেছি। আমার নামে কত কথা লেখা হচ্ছে। আমি আপনাদেরকে বলি, আমার এলাকাতে সামান্য ধরনের এটাই, এগুলোর কি বলবো, কত আমি এই কথা কোয়ার ফলে জামাতের চক্রান্তে আমার এলাকাতে কত কথা। আমি ধর্মের বিরুদ্ধে গেছি গা, ইসলাম আমি মানি না, ফজলুর রহমান কাফেরের দলে চলে গেছে, মুরতাদের দলে, এইসব লেখালেখি করাইতেছে। আমি জামাতকে বললাম, এইগুলা যদি আপনারা বন্ধ না করেন, আপনারা 1000 বার বিএনপির সাথে ঐক্য করতে পারেন, কিন্তু আপনাদের এই কুকর্ম কোনোদিন মন থেকে যাবে না।
আপনারা যে কুকর্ম আমাদের সাথে করতেছেন, আমার মতো একজন মুক্তিযোদ্ধার সাথে করতেছেন। এবং আমি দেখবো, আল্লাহর রহমতে বললাম, আল্লাহকে উপরে রেখে বললাম, দেখবো এই দেশে আপনারা কি করে ফেলেন ইলেকশন করিয়া। দেখবো যদি বিচার না করেন, আমির সাহেব জনাব ডাক্তার শফিকুর রহমান যদি বিচার না করেন, সাধারণ সম্পাদক বা জনাব পড়ুয়ার সাহেব, গোলাম পড়ুয়ার সাহেব এইসব যদি বন্ধ না করেন, রাজনীতি আপনারা কোথা থেকে কিভাবে করবেন জানি না, কিন্তু আমি দেখবো নির্বাচনে এই ফজলুর রহমান যদি বেঁচে থাকে আপনারা কত ভোট পান। আমি মানুষের কাছে বিচার দেব যে জামাত যে ইসলাম বলে এটা আসল ইসলাম না, এটা হলো নুরুল ইসলাম। ওই যে নুরুল ইসলাম সূরা কুয়ার মধ্যে পড়িয়া যখন মরে যাইব, সে চিৎকার করতে ছিল যে পালাইছিল, মানুষ মেরে ফেলবো, কিন্তু যখন মরে যায় তখন চিৎকার করতেছে ইসলাম গেল, ইসলাম গেল, কূপের মধ্যে পড়িয়া মানুষ দৌড়ায় গিয়ে তুলছে ইসলাম গেল, কি ইসলাম? পরে দেখে নুরুল ইসলাম। এই যে নুরুল ইসলাম সূরার ইসলাম করেন আপনারা, মানুষকে বকাবকি করেন, ছেলে পেলে, নিজের ছেলে পেলে অন্যরে আপনার চেয়ে বেশি বয়সের মানুষকে বাজে গালাগালি করার। আমি কিন্তু এটা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম। আমি ফজলুর রহমান যদি খারাপ হয়ে থাকে, আপনারা আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ যদি খারাপ হয়ে থাকে, ওই যে জামাতের পত্রিকায়, শিবিরের পত্রিকায় লেখলো যে মুক্তিযুদ্ধ, কি লেখছে যে মুসলমানরা ভুল করে মুক্তিযুদ্ধ করছিল। আমি কি দুইটা লাইন একটু পরে শোনাবো, একটু পরে শোনান, দেখান আমি যেটা করছি। ইসলামের প্রতি আক্রোশ থেকে শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। আর এরপরে যে জায়গায় আছে ওইটা একটু শোনাই। এরপরে মুক্তিযুদ্ধে যারা কুশীলব তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে। তারপরে বঙ্গবন্ধুর ছবির পাশে লিখেছে, সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। একটা দেশ আমি ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানিরা একটা কথাই বলতো যে ইসলাম খতরা মে হ্যায়। এবার ফজল ভাই বলেন, বলতো কিনা সেটা বলেন। আমি তাই বলছি, জামাতের জন্য এই অপরাধের জন্য মানুষের কাছে মাপ চাইতে হবে, নাহলে প্রত্যেক দিন এই কথাটা আমি মানুষের কাছে বিচার চাবো, জনগণের কাছে এই বিচারটা প্রতিদিন চাবো। দুইটা বিচার চাবো। 1 নম্বর বিচার হলো, তারা ভোট না পাওয়ার আগে ক্ষমতায় চলে গিয়ে সব দখল করে বসছে চক্রান্ত করে। এবং আমি এটা বললাম, এটা আজকে রিজভী সাহেব পর্যন্ত বলছে। আমি দেখলাম যে আমার এক বন্ধু, আমার এক ভাই, আমার দলের, তারও চক্ষু ফুটছে, মনে হইতেছে কিছু কিছু বিএনপির চোখ ফুটতেছে। আমি আমার দলকেই কইতেছি, সব দখল করে ফেলছে। এখন একটা জেলায় একটা স্বাস্থ্যকর্মীর চাকরি দিলেও গিয়ে দেখা যাবে 100 কর্মীর চাকরি দিলে 60 জন জামাতের রিকমেন্ডেশনে দেয়। ওই যে জেলার নেতা আছে জামাতে, তার রিকমেন্ডেশনে দেয়। সমস্ত স্থানীয় যে ইনস্টিটিউশন গুলো আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ থেকে ইউনিভার্সিটি, সমস্ত জায়গাতে তারা এটা করে। কেন করে আমি জানি না। বিএনপির চক্ষু যদি না ফুটে, আওয়ামী লীগের তো দশা হয়েছে। আপনারা বলছেন আওয়ামী লীগ দিছে, আওয়ামী লীগ রে সূত্রা পাতা দিয়ে বেড়ানো উচিত। আপনারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, হাসিনাদের পক্ষে। এরাই তো দেশে শেষ করছে। 10 বছরের মধ্যে আপনারা আসতে পারবেন না করার জন্য। ওই প্রোগ্রাম দিচ্ছেন, যদি প্রোগ্রাম হয় তাহলে আমার 60 বছরের রাজনীতি মিশা। যদি একটা প্রোগ্রাম হয় 1 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত হবে না, এটা হবে আপনার ওই যে রাখাল বালক ডাক দিত, বাগাইছে দেশে, সমস্ত মানুষ দায়িত্ব দৌড়ায়, বাঘ নাকি আইসে, গিয়া দেখতো রাখাল বালক, তখন ফুর্তি করতো, হাসতো। কিন্তু রিয়েল যেদিন বাঘ আসছে, সে চিৎকার করছে, তখন মানুষ জানে রাখালকে খাইছে। আওয়ামী লীগ ওই যে দিল্লির থেকে চিৎকার করে, কলকাতার থেকে চিৎকার করে এখানে প্রোগ্রাম করবে, ইম্পসিবল। আর চেহারাগুলা দেখায়, এগুলো হলো কুৎসিত চেহারা। আমি আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ কর্মী খারাপ, আমি এই কথাটা বলছি না। আওয়ামী লীগের যে দল 75 বছরের ভালো মন্দে মিলে একটা দল, মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত একটা দল ধ্বংস করছে কে? প্রত্যেকদিন আমি বলছি, এই শেখ হাসিনা, নিজে ডুববেন, আপনার মহান পিতাকে আপনি ডুবাইবেন, আর ভালো মন্দে ইতিহাস বিখ্যাত একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে আপনি মুক্তিযুদ্ধের সাথে জড়িত তাকে ডুবাইবেন। আমি আপনাকে বলি, সেই বঙ্গবন্ধু মাথার উপরে প্রস্রাব করছে। এই যে হারাম যাদারা এখন এলান দেয় কলকাতা থেকে,
জয়ললিতা মারা যাওয়ার পরে একজন চিত্রনায়িকা ছিল, 3 বার ছিল তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। 134 জন লোক আত্মহত্যা করছে। একটা লোক একবার আত্মহত্যা কর, একটা লোক আত্মহত্যা কর। তাহলে ফজলুর রহমানদের মতো লোককে জন্মগত ভাবে যারা জীবনে যৌবনে সবকিছু দিয়ে 75-এর 15 আগস্টের পরে সবকিছু করছে, তাদেরকে চক্রান্ত করে দল থেকে আউট করে আজকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন প্রশ্নবিদ্ধ করে ফেলছো? রাখ স্বাধীনতা, আয় দেখে ওই একটা লোক তো বলস না মুক্তিযুদ্ধকে। তো আমার মতো হতভাগা ফজলুর রহমান সহ কিছু মুক্তিযোদ্ধাকে বলতে হয় যে না, আমরা জীবন থাকতে মুক্তিযুদ্ধকে ধ্বংস হইতে দিব না। আমি তাই আপনাদেরকে একটা কথা বলতেছি, সাবধান, সাবধান এবং সাবধান। দেশ কিন্তু চলে যাচ্ছে। আমি এই দেশ কিছুতেই তালেবানের হাতে যা খেতে আমি চাই না। মুক্তিযুদ্ধের দেশে 72-এর যে সংবিধান ছিল, সেই সংবিধানটাকে ছেলেরা এতদিন বলছে কি কবরে ফেলায় দেব, কবর দিয়ে দেব। কি বলছে? আরে এটা কোনো মুক্তিযুদ্ধ না। 71-এ মুক্তিযুদ্ধ হয় না, মুক্তিযুদ্ধ হয়েছে নাকি 47 সনে, আর মুক্তিযুদ্ধ হয়েছে নাকি 24 সনে। 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে নাই। এখন ঠেলার নাম বাবাজি 2 দিন যাবত খালি করেছে না 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 না, এটাই মুক্তিযুদ্ধ, এটাই মুক্তিযুদ্ধ। ঠেলার নাম বাবাজি, এটা কিন্তু রামের সুমতি হয়েছে তা না, ঠেলার নাম বাবাজি। এটা তো ছেলেগুলানো বক্তব্য হতে পারে। আগে যেরকম জুলাই আগস্টের আন্দোলন যেরকম সবকিছু হিডেন রেখে হয়েছে, এখন হয়তো মানুষকে আবার একদম বুলিয়ে বালিয়ে আবার মানুষকে বোকা বানানো কিনা? আপনার কাছে কি মনে হয় যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা করবে তারা গাদ্দার? আমরা তো আপনার কথাটা আমি অবিশ্বাস করবো না, কিন্তু বললে ওই যে লেখাটা এবং কথাটা এটা তো আর এখানটায় শুনাইতে পারবো না। যারা যে বলছে যে 71 হইল শ্রেষ্ঠ, কথাটা খুব বোঝার চেষ্টা। যে 2টা ষাঁড়ের যুদ্ধ লাগলে, আপনি ষাঁড়ের লড়াই দেখছেন কিনা? আমি গ্রামের মানুষ, বড় বড় ষাঁড়ের লড়াই আমার এখানে 8ই ফাল্গুনে ষাঁড়ের লড়াই হয়, দোল যাত্রার দিন। একটা ষাঁড় যদি আর একটা ষাঁড়ের সাথে লাগে, কোনো সময় একটা গাই খেয়ে দৌড় মেরে চলে যায়, ওই ষাঁড় আর আইসার লড়াই লাগে না। যে তারা বলছিল বিপ্লবী কর্মসূচি দিব, বিপ্লবীকে ডিক্লারেশন না প্রক্লেমেশন দিব, ওখান থেকে পিছাইছে। বলছিল না? জি, হাইকোর্টে গেছিল বিপ্লবী, আমরা বিপ্লবী সরকার করতে চাই, আমাদেরকে পারমিশন দেন। হাইকোর্ট বলছে ঠিক আছে দিলাম। তো 3 মাস পরে আইছেন কেন? ওইটা আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে যে 3 মাস যে রাষ্ট্রটা চালাইছেন অবৈধভাবে, এটার একটু সাজাটা লয়ে এলেন, পরে আপনারা বিপ্লবী সরকার করেন, পরের দিন গোপনে গিয়ে কাগজ তুলে লয়ে আইসা পড়ছে হাইকোর্ট থেকে। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন। এখন 6 মাস পরে আবার বিপ্লবী সরকার করবো। আমরা বিপ্লবী সরকার মানে আমরা যা ইচ্ছা তা করবো। আমরা সকালবেলা লাল শার্ট গায়ে দেবো, দুপুর বেলা হলুদ শার্ট গায়ে দেবো, বিকাল বেলায় আমরা নীল শার্ট গায়ে দেবো, রাত্রের বেলা স্যুট। সকালবেলায় টয়োটা গাড়ি দৌড়াবো, বিকাল বেলায় কি 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 আমি নামও জানি না, গরিবের ভূত। আমার তো গাড়ি থাকে ছোটখাটো আছে, অত নাম জানি না। কি ডাব্লিউ কি 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 বিএমডাব্লিউ দৌড়ায়, আমার গাড়ি দৌড়ায়। যা ইচ্ছা তা করবো, তার নাম হলো বিপ্লবী ঘোষণা। যা ইচ্ছা তা। একদম। একটা প্রশ্ন করতেই যে ফজলু ভাই আপনাকে, আপনার বক্তব্য আসলে আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। অনেক দর্শক আছেন যারা অনেক সিনিয়র আপনাদের সময়ে। জাফর সেলিম, কানাডা থেকে জাফর সেলিম ভাই লিখেছেন, স্বাগত ফজলু ভাইকে, এত চমৎকার কথা বলেন ফজলু ভাই, যা কেবল শুনতেই ভালো লাগে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ফজলু ভাই, আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারুক না পারুক সেটা অন্য বিষয়, কিন্তু তাকে তো নিষিদ্ধ করা হয় নাই বাংলাদেশে। তার কর্মসূচি ঘোষণা, আমি শেষ করে নেই। তার কর্মসূচি ঘোষণা করার যেমন রাইট আছে, তার কর্মসূচি পালন করা না করা দুটারই তার রাইট আছে। তাহলে আপনি কেন, আপনি তো আওয়ামী লীগের প্রতিপক্ষ না, আপনি কেন সরকার থেকে, আমি বলছিলাম সরকারের প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট কেন হুঙ্কার দেন যে আওয়ামী লীগকে দাঁড়াতেই দেওয়া হবে না, আওয়ামী লীগের পতাকার নিচে দাঁড়ালে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিহত করা হবে, গ্রেফতার করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে? এটা যদি একটু ছোট করে বলেন, আপনি এটাকে কি বলে দেখেন? আমি একটা কথা বলি শোনেন, এখন রক্তের দাগ শুকাইছে না। 1000 ছেলে মারা গেছে, ছেলে মেয়ে মিললে সব, গরিব ধনী ছাত্র টাত্র সব, হাজার হাজার মানুষ আহত হয়েছে, এখনো চোখ ভালো হয় নাই, হাত ভালো হয় নাই। আচ্ছা আপনাকে বলি, যদি কেউ আওয়ামী লীগ করে, আমি ডাকি, এই নানক তুই তো আমার কর্মী, এই নাসিম তুই তো আমার অনেক ছোট কর্মী, এই কামাল হয়েছিল যে খুলনা আবার এমপি ছিল, এই আজ তোরা লাগি দরজা খুলে দিলাম, তোরা এসে বেনাপোল দিয়ে ঢুক,
জয় বাংলা স্লোগান দিয়ে আইসা খারো তো দেখি টাকার তত লজ্জায় মরে যায়, চোখ তুললে মানুষের কাছে চাইতেই পারবে, কেউ মারতে হইব না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো এরকম, এক লোক রাজাকারের কমান্ডার আছে, সে যে কোনো বঙ্গবন্ধুর দয়ায় মাপ পায়ে গেছে, অনেকেই বঙ্গবন্ধুর দয়ায় রাজাকার মাপ পায়। এরপরে তার 10,000 কোটি টাকা হয়েছে, দেখে শিল্পপতি, সে রাজাকারের কমান্ডার ছিল, কিন্তু কোনদিন গিয়া কি মানুষের সামনে গিয়া কয়ে আমার চিনস, আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম, এই কথাটা বলতে পারে? বলুন আপনারা। বললেই মানুষ কিন্তু তোরে চিনি না রে, তুই রাজাকারের কমান্ডার, এটা হলো ঘৃণিত শব্দ। আবার একটা লোক ঢাকা শহরে রিক্সা পায়, কোথাও বস্তিতে থাকে, ভাত খাইতে পারে না 2 বেলা, হাট জিট দিলে, কিন্তু সে মুক্তিযোদ্ধা ছিল। তার রিক্সাটার মাঝে উঠলে কিন্তু কয়, স্যার খাইবা না খাই স্যার, দেশটার লাগে কিন্তু আমি যুদ্ধ করছিলাম, আমি কিন্তু স্যার একটা মুক্তিযোদ্ধা স্যার, এই বুকটা খোলা এরপর। আওয়ামী লীগের অবস্থাটা ওই জায়গাতে দাঁড়াইছে। নিষেধ করুক আর না করুক, আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা সহ যে মন্ত্রীরা সব পালাইছে, দেখেন পৃথিবীতে এই ঘটনা কোথাও ঘটে নাই, সমস্ত এমপিরা পালাইছে, সমস্ত নেতারা পালাইছে। আমি যদি এখন বলি যে ঠিক আছে মন্ত্রীরা গেছে এর তো সব হাইব্রিড, আমি যদি বলি সালমান রহমান, ফারুক খান, এরকম যত আছে, আনিসুল হক থেকে ধরিয়া কামাল থেকে ধরে যত আছে, স্বরাষ্ট্রমন্ত্রী উবায়দুল কাদেরের মতো একটা, কি বলবো, মানুষকে কাওয়া, আমি তো এটা বলবো না, একটা পাগল অর্ধমা, এই সব লোকেরা এসে দাঁড়াতো ওই মাঠে, দাঁড়ায় কেউ কিছু কইব না, কিন্তু দাঁড়াইবার মতো তাদের যে মোরাল কারেজ, সেই কারেজটাই তো নাই। এটার জন্য তাদের অনেক সময় লাগবে। যদি একটা পথে তারা যায়, সেই পথটা হইলো হাত জোর করা মানুষের কাছে, যেটা ইন্দিরা গান্ধী 77 সনে ফেল করে ভারতের মানুষের কাছে বলছিল, গলতি হো গিয়া হা মাফ কিজিয়ে, এত অত মানুষ মারে নাই। সেইখানে যদি শেখ হাসিনা বলতে পারে সেই সাহসিকতা নিয়ে আমার সমস্ত কিছু ভুল হয়েছে, আমি মাপ চাই, কথাটা খুব, সেই জনগণ, যদি জনগণ হইলো সবকিছুর মালিক, তার উপরে জনগণের স্রষ্টা আল্লাহ, সেটা তো আছে। উনি তোলেন সমস্ত বিশ্বের প্রতি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি বলি তার কোন তো আছে, কিন্তু জনগণ হলে সব একটা দেশ, যদি জনগণ মাফ করে তাইলে হবে। আরেকটা হবে, আমি বলে দিই, আপনারা আমার উপরে রুষ্ট হইতে পারেন, আমার উপরে রাজা রুষ্ট হয়, আওয়ামী লীগও রুষ্ট হয়, আওয়ামী লীগের আরেকটা হইতে পারে, আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থাকে, যতদিন পৃথিবী আছে বাংলাদেশ থাকবে, আর বাংলাদেশ থাকলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে। অন্য কোন রাজনীতি নাও থাকতে পারে, একটা আওয়ামী লীগের রাজনীতি থাকবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আরেকটা, ওই দেশে যেহেতু 90% মুসলমান, ইসলামদের একটা দল থাকবে, জামাত থাকুক বা না থাকুক। আওয়ামী লীগের রাজনীতি এই কারণ বাঙালি যতদিন থাকবে, যতদিন বাঙালি